আমন্ত্রণ দীপ্ত টিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন সুস্থ জীবন অনুষ্ঠানে। দর্শক, আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জোকরিফ। ডায়াবেটিস এমন একটি জটিলতা যেটিতে আক্রান্তের ঝুঁকিতে কম বেশি প্রত্যেকেই রয়েছে এবং বর্তমানে এটির প্রেক্ষাপটটি এমন হয়ে দাঁড়িয়েছে যেন এটিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা মহামারী আকার হিসেবে ধারণা করছে। তবে এই জটিলতাটিতে কিংবা এই সাধারণ ব্যাধিটিতে যেটি লাইফ লং কন্টিনিউ করতে হয় একজন রোগীকে, সেটিতে ফিজিওথেরাপির ভূমিকা কতটুকু? দর্শক, আজ কথা বলবো এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে এবং এ বিষয়ে বিস্তারিত আলোচনায় স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন একজন স্বনামধন্য মাসকুলোস্কেলেটাল ডিসঅর্ডার স্পেশালিস্ট। উপস্থিত আছেন অধ্যাপক আলতাফ হোসেন সরকার। স্যার, স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ আপনাকে। স্যার, ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে ফিজিওথেরাপি এবং কী কী ধরনের স্বাস্থ্য সতর্কতাগুলো মেনে চলা জরুরি, ফিজিওথেরাপির কি কোনো ভূমিকা রয়েছে, শুরুতে জানবো। ডায়াবেটিস রোগে ফিজিওথেরাপির ভূমিকা অপরিসীম। যেমন প্রথম উত্তর হলো যে আমরা ডায়াবেটিসে ফিজিওথেরাপিতে কী করব। আমাদের উদ্দেশ্য, চিন্তাভাবনা হলো ডায়াবেটিস রোগে কী হয়, রক্তে শর্করা বেড়ে যায়, পরিমাণ বেড়ে যায়। তা আমরা যদি ইনজেকশন না দিয়ে, ট্যাবলেট না খেয়ে ফিজিওথেরাপি চিকিৎসার মাধ্যমে যদি শর্করা কমায় রাখতে পারি, নিয়ন্ত্রণ করতে পারি, এক্সেলেন্ট। এবং সেটাই আমরা করি, সেটাই হচ্ছে। শুধু আমার দেশে নয়, সারা পৃথিবীতে তাই হচ্ছে। ডায়াবেটিক রোগীদেরকে বলা হচ্ছে, প্রথমেই বলা হচ্ছে আপনাকে প্রতিদিন এক্সারসাইজ করবেন। আচ্ছা, তো আমরা এক্সারসাইজ করে কি করি, শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করি। বাট এখানে একটু বলে রাখবো, খুব সুন্দর করে আমাকে জানতে হবে যে আমার পরিমাণ কেমন। আপনি যদি এখন হাইপোগ্লাইসেমিয়া হয়ে যায় এক্সারসাইজ করার পরে, তাহলে তো আপনি মহাবিপদ, একদম অনেক বিপদ। বেড়ে যাচ্ছিল তাতে যা ক্ষতি না হলো, কমে গিয়ে হাইপো হয়ে অনেক বেশি ক্ষতি হয়ে গেল। তো সেই জন্যে এই এক্সারসাইজ করার সময় আগে এবং পরে এটাকে কতটুকুন আছে এটা সঠিকভাবে জানা দরকার। নিশ্চয়ই। এছাড়াও অসংখ্য অসংখ্য অসংখ্যভাবে আমরা বলতে পারবো যে কেন এটা কাজ করে। যেমন ধরেন আপনার ফ্রোজেন শোল্ডার, আপনি হাত পেছনে নিতে পারেন না, হাত ঘোরাতে পারেন না, চিরুনি করতে পারেন না, মায়েরা কাপড় গুছতে পারে না, মা তার চুল আঁচড়াতে পারে না। কেন? তার অ্যাডিসিভ ক্যাপসুলাইটিস হয়েছে। যদিও এটা বিশ্বব্যাপী তথা বাংলাদেশব্যাপী এটার নাম হলো ফ্রোজেন শোল্ডার। আচ্ছা, কিন্তু আসলে অসুখটাকে আমরা বলে থাকি অ্যাডিসিভ ক্যাপসুলাইটিস। ভিতরে যে ক্যাপসুলটা থাকে, সেই ক্যাপসুলটা আঠার মতো লেগে যায়। আচ্ছা, এবং এই ক্যাপসুলটা লেগে যায় বলে আমরা এখানে একটা টেস্ট করি, অর্থাৎ ফিজিওথেরাপি চিকিৎসকরা একটা টেস্ট করে। এই টেস্টের নাম হলো ল্যাম টেস্ট, LAM, lateral rotation, abduction and adduction, medial rotation। আচ্ছা আচ্ছা, তিনটা, lateral rotation, abduction, medial rotation। medial rotationটা হয় যখন মায়েরা কাপড় গুছতে যায়, অথবা আমরা যখন মানি ব্যাগ বের করতে যাই। এই অসুখটাতে কি হবে, আপনার যদি শর্করার পরিমাণ বেড়ে যায় তাহলে প্রচণ্ড ব্যথা হবে। আপনি না ডান কাতে শুতে পারবেন, না মুভমেন্ট করতে পারবেন, না জামার মধ্যে হাতার মধ্যে হাত দিতে পারবেন, খুব কষ্ট। এবং এটিকে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে বেশি হবার শঙ্কা থাকে। ডায়াবেটিস যাদের আছে তাদেরই বেশি হয়। আচ্ছা, 100 জন লোক যদি দেখা যায় যে অ্যাডিসিভ ক্যাপসুলাইটিস ফ্রোজেন শোল্ডার, আর অধিকাংশ লোকেরই হিস্ট্রি নিয়ে দেখা যাবে ডায়াবেটিস আছে তার। আচ্ছা আচ্ছা,
এটা খুব গুরুত্বপূর্ণ তথ্য যে সমস্ত মায়েরা বাবারা এই ফ্রোজেন শোল্ডারে ভুগছে, যেহেতু অ্যাডিসিভ ক্যাপসুলাইটিসের চাইতে ফ্রোজেন শোল্ডার নামটির সঙ্গে আমরা বেশি হ্যাবিচুয়েটেড, তো সেক্ষেত্রে যারা ভুগছে তাদেরকে একটু মাথায় রাখতে হবে যে ডায়াবেটিসের কমপ্লিকেশন হিসেবে এটা অ্যারাইজ করছে, এবং এই যে হাত পিছনে নিয়ে যেতে পারছে না, এক্সারসাইজ করলে এটাকে একদম সম্পূর্ণভাবে নিরাময় করা সম্ভব। ইয়েস, ইট ইজ সম্ভব। আমার ধরেন আমি প্র্যাকটিস করি 1979 মার্চ থেকে। আমার এই প্র্যাকটিসে আমি দেখেছি অনেক রুগী এরকম আসে আমাদের কাছে। আচ্ছা, কারো সময় বেশি লাগে, কারো কম লাগে, কিন্তু একটা সার্টেন সময় পরে তার এই কষ্ট আর থাকে না। অর্থাৎ আমার প্রায় 46 ইয়ার্স এক্সপেরিয়েন্স দেশে এবং বিদেশে, এবং এখন আমি ঢাকায় প্র্যাকটিস করি এবং অনেক রুগী আসে আমাদের এখানে এই প্রবলেম নিয়ে। আমরা এত সুন্দর করে তার চিকিৎসাটা করি, খুব সায়েন্টিফিক্যালি, এবং এই যে তার মুভমেন্টগুলো করি, এই মুভমেন্টগুলো তার এত সুন্দর করে নেই। যেমন ধরেন একটা লোক যখন পেছনে হাত নিতে যায়, তখন তার এই যে দেখেন এখানে এখন এটা ভিতরে আছে, যখনই হাত নিতে যাই তখন এটা সামনে আসে। আচ্ছা, এটাকে আমরা বলি হেড অফ দ্য হিউমারাস। এই হেড অফ দ্য হিউমারাস যত সামনে আনবেন হাত তত পিছনে যাবে। তো আপনি যদি হালকা ট্রাকশন দিয়ে এটাকে সামনের দিকে আস্তে আস্তে নিতে শুরু করেন, গ্লাইডিং করেন, একটা সময় পর দেখা যাচ্ছে এটা মুভমেন্ট চলে আসছে। আপনি যখন গ্লাইডিং করতেছেন তখন এখানে সার্কুলেশন বেড়ে যায়, সার্কুলেশন বেড়ে গেলে ওখানে নিউট্রিশন পায়, নিউট্রিশনের পরে তার ব্যথা কমে। আচ্ছা, প্রমাণিত ব্যথা কমে। তার মানে ধৈর্য ধরে এক্সারসাইজ করাটা অনেক বেশি জরুরি। ধৈর্য ধরে সঠিক এক্সারসাইজ করা, সঠিক এক্সারসাইজ। স্যার, আমরা অনেক সময় ইউটিউবের প্রতি ভরসা রাখছি, কিন্তু আমার ক্ষেত্রে কোনটা প্রয়োজন সেটা তো একজন ফিজিওথেরাপিস্ট ছাড়া কখনোই সুনির্দিষ্টকরণ করা সম্ভব নয়। তিনি বলতে পারেন যে কোন ধরনের এক্সারসাইজগুলো, এবং নির্দিষ্ট সময় পর্যন্ত এক্সারসাইজটা শিখিয়ে দেওয়ার পরে তারপরে তিনি যখন পারদর্শী হবেন তখন তিনি নিজে নিজে করতে পারবেন। এখানে একটু অ্যাড করি, অনেক সময় অ্যাডিসিভ ক্যাপসুলাইটিস বা ফ্রোজেন শোল্ডারের রুগীরা পুলি টানে। আপনি এখন দেখেন ওই লোকের পুলি টানলে কী হয়, ফ্লেকশন হয়। তার তো ফ্লেকশন লিমিটেড নাই, তার লিমিটেড হলো সে তো হাতটাকে পেছনে নিয়ে যেতে পারে না। ল্যাটারাল রোটেশন, মিডিয়াল রোটেশন, এবিডাকশন, পিছনে নেওয়া। কিন্তু আমি এখন বললাম এই পুলিটা নিয়ে যান, ওখানে লাগায় টানবেন, তো টানতে আসে, কখনো কাত কখনো অকাত হয়ে টানতে থাকে, কিন্তু তার এই মুভমেন্ট দরকার নেই। তার মানে এটি ক্ষতির মাত্রাটাকে আরো বাড়িয়ে দেয়। সুতরাং আমরা যে বলি অ্যাসেসমেন্ট, সঠিক অ্যাসেসমেন্ট রাইট চিকিৎসার চাবিকাঠি। একদমই ভালো চিকিৎসার চাবিকাঠি আপনাকে অ্যাসেসমেন্ট করতে হবে, জানতে হবে। নিশ্চয়ই। হরহামেশা বিভিন্ন ধরনের অযাচিতভাবে বিভিন্ন সেন্টারগুলোতে চলে যাচ্ছি, যাচাই বাছাই করছে না, কিংবা বিভিন্ন ইউটিউবে ভিডিও দেখছি যে এইটা একটু বেশি করে আপনি একটু বলবেন। একদম, ইউটিউবে ভিডিও দেখে আমি এক্সারসাইজ করলাম, আপনার সঠিক না হতে পারে। একদমই তাই। তাহলে সঠিক হবে কিভাবে? আপনি একটা হলেও রেসপেক্টেড, মানে যে চিকিৎসক আপনার এটার চিকিৎসা করবে ওই চিকিৎসকের কাছে আপনি একবার গিয়ে ভিজিট করেন, উনি আপনার অ্যাসেসমেন্ট করে বের করুক কোথায় কোথায় প্রবলেম, উনি আপনার এক্সারসাইজ ডিজাইন করে দেবে। আচ্ছা, এটা আপনার আলোচনার মধ্যে আপনি সুন্দর করে এটা বলেন যে ইউটিউব দেখে আমি এক্সারসাইজ করি। ইউটিউব দেখে আপনার এক্সারসাইজ সঠিক নাও হতে পারে। একদমই তাই। মানে এটি কখনো যৌক্তিক নয়। আসলে যৌক্তিক হবে সেটি যখন আমি প্রপার ডায়াগনোসিসে আসবো, আমার জন্য কোনটি এক্সারসাইজ প্রয়োজন সেটি সুনির্দিষ্টকরণ করব একজন যোগ্য এবং দক্ষ ফিজিওথেরাপিস্টের মাধ্যমে। স্যার, এই যে ডায়াবেটিস রোগীর অনেক সময় দেখা যায় ডায়াবেটিস নিউরোপ্যাথিতে ভুগছে, ডায়াবেটিস নিউরোপ্যাথি হলে ফিজিওথেরাপির কি কোনো অবদান রয়েছে? ডায়াবেটিস নিউরোপ্যাথিতে ফিজিওথেরাপি চিকিৎসার গুরুত্ব অপরিসীম। আবারও বলবো অপরিসীম। কেন? যে আপনার যে পেরিফেরাল নার্ভগুলো আছে যেখানে আপনি কষ্ট পাচ্ছেন, এখানে আমাদের রুগীরা বলছে, আমার প্র্যাকটিসে যে রুগীরা আসে তারা বলছে, অনেক সময় যারা এই বিষয়ে যে ফিজিওথেরাপি বিশেষজ্ঞরা রিসার্চ করেন তারাও বলছেন যে সে আপনার
হাতের বাইরে এখানে ঝিঝি করে, ঝিমঝিম করে, অস্বস্তি বোধ করেন, অনেক কষ্ট হয়। আমি যেটা করি, দ্য ট্রিটমেন্ট ইজ মায়োফেশিয়াল রিলিজ, স্ট্রেসিং অ্যান্ড স্ট্রেংথেনিং। আচ্ছা, এক্সেলেন্ট কাজ করে। কয়েকদিন করার পরে দেখবেন আপনার এই ঝিঝি কষ্ট নাই। এবং এখানে আমরা কি করে দেই, এই পেরিফেরাল সার্কুলেশন যেটা, সেটা আমরা বাড়ায় দিই। আচ্ছা, বাই এক্সারসাইজ পেরিফেরাল সার্কুলেশন বাড়ছে। বাই এক্সারসাইজ আপনি স্ট্রেসিং করে নার্ভগুলোকে কি করেন, গ্লাইডিং করে নার্ভের মোবিলিটি বাড়ায় দিচ্ছেন, নিউরাল মোবিলাইজেশন বলি আমরা, নিশ্চয়ই সেটা বাড়ায় দেই। সব কিছু মিলিয়ে ওই নার্ভ নিউট্রিশন পাচ্ছে। একদমই। পেরিফেরাল নিউরোপ্যাথির একটা কমন কমপ্লিকেশন ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে, কিভাবে তিনি বুঝবেন? অনেক রোগীরা কিন্তু বুঝে উঠতে পারেন না পেরিফেরাল নিউরোপ্যাথিটা কি, এবং সেক্ষেত্রে ফিজিওথেরাপির ভূমিকা কতটুকু? আমরা প্রথমে আগে সাধারণভাবে বলি, পেরিফেরাল শব্দ মানেই বাইরের দিকে। সেটা আমার বাইরে হাতের এখানে হতে পারে, পায়ে হতে পারে। নিউরো নার্ভের প্রবলেম। এখন রুগী কি বুঝবে? তার হাত এবং পায়ে ঝিমঝিম করতে পারে, তার হাত এবং পায়ের আগের যে কাজগুলো ছিল সেগুলো কমে যেতে পারে, তার হাত এবং পায়ের শক্তি যেটা আগে ছিল সেটা কিছুটা হলেও লোপ পেতে পারে। আগে হাত দিয়ে যেভাবে সে কাজ করতো, ফাইন মুভমেন্ট করতে, এই সেই, এখন করতে পারে না। আগে সে পায়ে স্যান্ডেল পরে 2 আঙ্গুলের মাঝখানে এরকম ধরে হাঁটতে পারতো, এখন একটু ধরে হাঁটতে গেলে দেখা যায় খুলে যায়। এরকম অনেক কারণ আছে। মায়েদের ক্ষেত্রে অনেক সময় কমপ্লিকেশন শুনি যে মায়েরা রান্না করতে গেছে লাকড়িটা ঠিকমতো নাড়াতে পারছে না, কাপড় নেড়ে দিতে গেছে ওই যে মুঠো করে যখন কাপড়টা নেড়ে দিতে হবে, হাতগুলো আর মুঠো করে সোজা করতে পারছে না। খুব বেশি কমপ্লিকেশন শুনি এই ক্ষেত্রে। These are the all functional problem. মানে এই সমস্যাগুলোকে দূর করা সম্ভব? Yes, it is সম্ভব, কিন্তু আপনাকে সঠিক চিকিৎসা করতে হবে। কিন্তু আপনাকে সঠিক ফিজিওথেরাপি চিকিৎসকের দ্বারা প্রথম অ্যাসেসমেন্ট করতে হবে, যিনি ভালো অ্যাসেসমেন্ট জানেন, অ্যাসেসমেন্ট করে বের করতে হবে। সাধারণত আমি আমার প্র্যাকটিসে এ পর্যন্ত যে চিকিৎসা করে এসে আমরা দেখি যে আমরা যদি মায়োফেশিয়াল রিলিজ করে দেই, আমরা যদি তার স্ট্রেসিং করে দেই, আমরা যদি স্ট্রেংথেনিং করে দেই, এবং ফাংশনাল মুভমেন্টগুলো যে ফাংশনগুলো সে করতে পারছে না বা আগে করতে এখন করতে কষ্ট হচ্ছে, ওই ফাংশন যদি বাড়ায় দেই, সময় লাগবে একটু, কিন্তু উনি বলবে একটা সার্টেন টাইমের পরে বলবে আমি তো আগের চেয়ে এখন ভালো। আমি তো আগে পায়ে স্যান্ডেল পরে হাঁটতে গেলে পা স্যান্ডেল খুলে যেত, এখন তো খোলে না। আমি তো আগে এই ফাইন মুভমেন্টটা করতে পারতাম না। মা বলবে যে মা আমি তো এইরকমভাবে কাপড় আগে নাড়তে পারতাম না, কাপড় ধরে স্কুইজ করতে পারতাম না, এখন তো পারি। তাহলে ফিজিওথেরাপিস্ট কী করবে? অ্যাসেসমেন্ট করবে, ফাইন্ড আউট করবে তার কোথায় কোথায় প্রবলেমটা বের করবে, অ্যাকর্ডিংলি সে চিকিৎসাটা করে দেবে। পেরিফেরাল নিউরোপ্যাথিতে অনেক ভালো করবে সে, ভালো হবে তার। এবং এই চিকিৎসা করলে তার পেরিফেরাল নিউরোপ্যাথি যেটা আরও ডেভেলপ না করার সম্ভাবনাই বেশি, প্রিভেন্ট করা হবে। তথ্য, কারণ মানে যারা অনিয়ন্ত্রিত ডায়াবেটিস রোগীতে ভুগছে তাদের ক্ষেত্রে পেরিফেরাল নিউরোপ্যাথি খুব কমন একটি জটিলতা। সেই ক্ষেত্রেও যে ফিজিওথেরাপির ভূমিকা রয়েছে এবং এক্সারসাইজ করলে যেগুলো কমিয়ে আনা সম্ভব, এই তথ্যগুলো হয়তো অনেক অজানা। এটা প্রমাণিত, প্রুভড। আপনি 2 and 2 4, এটাও তাই। এই এক্সারসাইজগুলো করলে এভাবে যদি আপনি শিখে দিতে পারেন, রোগী যদি তার নিজেকে ভালোবাসে, তাহলে সে নিজেই এগুলো করতে থাকবে, একসময় বলবে যে আমার এই কষ্টগুলো আর নাই। নিশ্চয়ই। সাথে কিন্তু আর একটা জিনিস খেয়াল করতে হবে তাকে, কি সেটা? রক্তে শর্করার পরিমাণ যেন না বাড়ে। আচ্ছা আচ্ছা। রক্তে শর্করার পরিমাণ না বাড়ানোর জন্যে প্রথম হলো তার অ্যারোবিক এক্সারসাইজ মাথায় রাখতে হবে। এটা কি ধরনের এক্সারসাইজ? অ্যারোবিক এক্সারসাইজ, সাইকেলিং, তারপরে সাঁতার কাটা, এবং তার স্ট্রেংথেনিং এক্সারসাইজ করা, যদি সে পারে, অন্য প্রবলেম না হয়, তার জগিং করা। দিস আর অল অ্যারোবিক এক্সারসাইজ করতে হবে। এক্ষেত্রে স্যার ডায়াবেটিস রোগীতে যারা আক্রান্ত ডায়াবেটিসে, মানে এই ধরনের রোগী, তাদের ক্ষেত্রে দেখা যায় পেশির মাংসগুলো অনেক বেশি দুর্বল হয়ে যায়, হাত এবং পায়ের। এদের ক্ষেত্রে কি বিশেষ কোনো এক্সারসাইজ রয়েছে? জি, যেমন আপনার কোন মাসেল দুর্বল, আমরা ধরলাম এই মাসেলটা দুর্বল, তাহলে
এই মুভমেন্টটা করে। মাসেল কি মুভমেন্ট করে, আমি এখান থেকে যখন এখানে আনি এই মুভমেন্ট করে। তা আপনি এখানে একটা ওয়েট, হালকা ওয়েট দিয়ে তাকে বললেন আপনি এটাকে একটা টেবিলে রাখেন, আস্তে আস্তে হালকা 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 করে আপনি উঠান। উঠানোর সময় আপনি 5 সেকেন্ড সময় নেন, নামানোর সময় আপনি 5 সেকেন্ড সময় নেন। এই মাসেলটা বাড়তে থাকবে, এটাকে আমরা বলি স্ট্রেংথেনিং এক্সারসাইজ। আচ্ছা, বাট জানতে হবে কোন গ্রুপ অফ মাসেল কিভাবে করলে এটা শক্তি বাড়ে। যেমন এখন পেছনের মাংসে যদি আপনার ব্যথা হয়, অনেক সময় রোগী এরকম করে হাতে ওয়েট নিয়ে পিছনে নামায়। না, হাতে ওয়েট নিয়ে পিছনে নামালে এইটা বাড়বে না। এই মাসেল উইক হয় ট্রাইসেপস অনেক রোগীর, কিন্তু তারা এটা শক্তিশালী করতে রাইট অবস্থান জানে না। এটাকে শক্তিশালী করতে হলে আপনার মাথায় হাত রাখতে হবে। আচ্ছা আচ্ছা, রেখে এই অংশ ঠিক রেখে মুভমেন্টটা হবে এই এলবো জয়েন্টে, এই যে শোল্ডার জয়েন্টে নয়। আপনি যদি এইরকম এরকম করেন, তাহলে আপনি এখানে মাথায় হাত রাখলেন, এলবো থেকে শোল্ডার পর্যন্ত এটা ফিক্স থাকলো। মুভমেন্ট হলো এলবো থেকে হ্যান্ড পর্যন্ত। আপনি একটা ওয়েট নিয়ে আস্তে আস্তে উঠান, এবং আপনি যদি এখানে হাত রাখেন, এই দেখেন এই যে কন্ট্রাকশন হচ্ছে, এই যে মাসেল কন্ট্রাক্ট করছে দেখা যায়। আপনাকে জানতে হবে সঠিক কোনটা পদ্ধতি আসলে। ইয়েস, পদ্ধতিটি যদি না জেনে আমরা বিভিন্ন রকম এক্সারসাইজ করি, আসলে কোনো লাভ নেই। এবং এই মানুষগুলোর ক্ষেত্রে আমরা স্যার বেশিরভাগ ক্ষেত্রে দেখি যে তারা অনেক বেশি আস্থা হারিয়ে ফেলে। কোন এক্সারসাইজটি করলে তারা রেজাল্ট পাবে সেটি না করে অযাচিতভাবে বিভিন্ন ধরনের এক্সারসাইজ করে, এবং যার কারণে তারা একটি সময় পরে ধরেই নেয় যে এক্সারসাইজের মাধ্যমে হয়তো বা কোনো রকমভাবে পেশি শক্তি বাড়ানো সম্ভব নয়, এই মাসেলগুলো ডেভেলপ করা সম্ভব নয়, এবং ডায়াবেটিসকে কোনোভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। তো আমি একটু জানবো যে স্যার, যারা ডায়াবেটিস রোগটিতে আক্রান্ত, আপনি তো বলছিলেন রক্ত শর্করার মাত্রাটিকে নিয়ন্ত্রণ করা জরুরি, এবং যারা দীর্ঘদিন অনিয়ন্ত্রিত ডায়াবেটিস রোগটিতে ভুগছে তাদের ক্ষেত্রে বিভিন্ন কমপ্লিকেশনগুলো শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে, যেমন একটা কমপ্লিকেশনের কথা বলি, অনেক লোকের হয়, সেটা হলো তার পায়ের আঙ্গুল পচন ধরে, গ্যাংগ্রিন হয়ে যায়। গ্যাংগ্রিন হয়ে যায়। অনেক সময় পায়ের এখানে অ্যাম্পুটেশন করতে হয়, অংশটা কেটে ফেলার দরকার হয়। তো এখন আমরা যদি দেখি যে তার এখানে পায়ের অংশে গ্যাংগ্রিন ধরার অবস্থা অথবা সার্কুলেশন কম, দেন আমরা এক্সারসাইজ করে সার্কুলেশন বাড়াবো। আচ্ছা, এটিও একটা গুরুত্বপূর্ণ তথ্য। এক্সারসাইজ করলে সার্কুলেশন বাড়ে, এটা প্রমাণিত। এক্সারসাইজ করলে কি হয়, নিউট্রিশন পায়, মাসেলগুলো নার্ভগুলো এরা নিউট্রিশন পায়, প্রমাণিত। তাহলে আমরা যদি এক্সারসাইজ করি, এটাকে আমরা বলি ফুট রিহ্যাবিলিটেশন এক্সারসাইজ। অর্থাৎ কি এক্সারসাইজ করব, যে এক্সারসাইজের মাধ্যমে ফুট রিহ্যাবিলিট হবে। আচ্ছা, ওই এক্সারসাইজগুলো আমরা করব, তাদের সার্কুলেশনটা বেড়ে যাবে। সার্কুলেশন বেড়ে গেলে তার ওই কষ্টটা হবে না বা কমে যাবে, আস্তে আস্তে কমে যাবে, এবং এটা সম্ভব। স্যার, এটা তো শুনলাম আমরা কমপ্লিকেশনগুলোর কথা, যেমন একটা নিউরোপ্যাথি, যেমন একজন ব্যক্তি পেরিফেরাল গ্যাংগ্রিন হচ্ছে, গ্যাংগ্রিনটাকে প্রিভেন্ট করার জন্য। কিন্তু একজন সুস্থ ব্যক্তি, মাত্র ডায়াবেটিস হয়েছে, তিনি নিজেকে ফিট রাখতে চান এবং সুস্থ রাখতে চান। এই সমস্ত ব্যক্তিগুলোর ক্ষেত্রে আসলে কী কী ধরনের ব্যায়াম করলে তিনি ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণে রাখতে পারেন? প্রথম হলো, ব্যায়ামের আগে তার দরকার তার কি পরিমাণ রক্তে শর্করার পরিমাণ কি, এটা জানা দরকার। কারণ শর্করার পরিমাণ না জানলে যদি সে এক্সারসাইজ করে ফেলে এবং শর্করার পরিমাণ অনেক কমে যায়, তার হাইপো হয়ে যাবে, হাইপোগ্লাইসিমিয়া হয়ে যাবে। আচ্ছা, তো এইটা তার মাথায় রেখে তাকে স্টেপ বাই স্টেপ তার আগাইতে হবে। তাকে খেয়াল রাখতে হবে কোনো জয়েন্টে তার ব্যথা হচ্ছে কিনা, জয়েন্ট পেইন হচ্ছে কিনা। যেমন আমরা একটু এর আগে আলোচনা করছি ফ্রোজেন শোল্ডার বা অ্যাডিসিভ ক্যাপসুলাইটিস। এখন আমরা বলবো তার নি পেইন হচ্ছে কিনা। খুব কমন নি পেইন। নি শরীরের মধ্যে সবচেয়ে বেশি ওয়েট বিয়ারিং জয়েন্ট। তাহলে এখানে অনেক ওয়েট হয়, ঘর্ষণ লাগে, ওয়ার অ্যান্ড টিয়ার হতে পারে। তাহলে তার নি পেইন যদি হয়, সে কি করবে? ওহ, বাই ব্যথা, আমি সোজা করবো না, বাঁকা করতে গেলে কষ্ট হয়, ওই একই পজিশনে রেখে দিব, এই যে নড়াচড়া করা যাবে না। ইয়েস, রাইট, ইউ আর সুন্দর থেকে বের হয়ে আসতে হবে। সুন্দর কথা বলছেন, একই অবস্থায় রেখে দেব। এবং আমরা যারা এই প্র্যাকটিস করি, আমাদের কাছে নি পেইন নিয়ে আসে, তবে রিসেন্ট আসে না,
অধিকাংশ অধিকাংশ আসে না, আসে দেরিতে। এবং যখন সে দেরিতে আসে, আমরা যখন বলি তো আপনি তো শুয়ে আছেন, সোজা করে হাঁটুর এই অংশটা, নিচের অংশটা বিছানায় লাগান, পা বাঁকা থাকে। দেখেন যখনই হাঁটু বাঁকা থাকে তখন কি প্রবলেম হয়। হাঁটু যখন বাঁকা থাকে তখন তার এই হিপ জয়েন্টের এখানে যে সোয়াস মাসেল আছে এটা শর্ট হয়। তার মানে এক্সারসাইজ করার কোনো বিকল্প নেই। এবং ডায়াবেটিস রোগী হোক কিংবা যে কোনো রোগী হোক, যে কোনো জটিলতার ক্ষেত্রে যখনই ব্যথাগুলো শুরু হয়, শুরুতে একজন ফিজিওথেরাপিস্টের কাছে যাওয়া জরুরি এবং রেগুলার এক্সারসাইজ করা জরুরি। আমরা আলোচনার একদম শেষ প্রান্তে চলে এসেছি। অসংখ্য গুরুত্বপূর্ণ তথ্য জানলাম, অনেক পরামর্শ দিলেন। প্রত্যেকটি দর্শক, প্রত্যেকটি ডায়াবেটিস আক্রান্ত রোগী হয়তো বা অনেক বেশি সচেতন হতে পারবেন এই তথ্যগুলোর মাধ্যমে। আপনাকে আন্তরিক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। ডায়াবেটিস রোগে যারা ভুগছেন তাদের ক্ষেত্রে নিয়মিত ব্যায়াম, শারীরিক এক্সারসাইজ কিংবা হাঁটা চলা এবং সেই সাথে জীবনযাপন পদ্ধতিতে পরিবর্তন আনার বিকল্প কিছু নেই। আসুন একটু সচেতন হই। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি ডাক্তার অর্থী আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দীপ্ত টিভির সাথেই থাকুন।